কারো কারো জীবন বিক্রি হয়ে যায়, তারপর সেই বিক্রি হয়ে যাওয়া জীবনকে আটকে রাখা হয় অন্ধকারে। প্রকৃতির আলো বাতাস আর রোদ বৃষ্টি যতই ঢুকুক সেখানে জীবনের অন্ধকার আর কখনোই দূর হয় না। তারাও মানুষ, কিন্তু তাদেরকে ভিন্ন চোখে দেখা হয়। নাক ছিটকানো অনেক মানুষই আবার আড়ালে সেই নিষিদ্ধ পথেই চলে। সেখানে জীবনের বয়স যত বাড়ে বেরিয়ে আসার পথ ততই বন্ধ হয়ে যায়। কখনো যদিও বা দু একটি পথ খুলে যায়, কিন্তু সমাজ তাদের গ্রহণ করতে চায় না। এত কথা বলার পরও আপনারা কেউ যদি প্রসঙ্গ বা বিষয় ধরতে না পারেন, তাহলে এবার তালাশের সাথেই চলুন। পথের পাশেই জীবনের আড়াল, সেখানে মানুষ থাকে। গলিতে নামলেই অন্ধকার, সেখানে মানুষ থাকে। অন্ধকারে বন্ধ জীবন, সেখানে মানুষ থাকে। যে কয়টি পেশা আদিকাল থেকে চলে আসছে তার মধ্যে অন্যতম এটি। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে এর যাত্রা, সেই ইতিহাস সুযোগ পেলে বলা যাবে। এবারের পর্বের অনুসন্ধানের শুরুতেই বিক্ষিপ্ত কিছু দৃশ্যের মুখোমুখি হলো তালাশ টিমের সদস্যরা। দেখলে মনে হবে ঢাকার কোনো ঘিঞ্জি এলাকা অথবা বস্তির সরু গলি। ঢুকতেই গলির দুপাশে ভিন্ন জগতের আভাস। সব ঘরই প্রায় সমান আয়তনের। এখানে ওরা থাকে। বর্ণা, বয়স 25 পেরিয়েছে। এখানে আসার সময় বয়স ছিল 17। 8 বছর হয়ে গেল। সামনে যেতেই একটা জটলা, জুয়ার বোর্ড। একটু এগোলেই বিশেষ একটা দোকান। কিসের দোকান এটা? মদের। মদের সাথে সাথে আর কি ব্যবস্থা আছে এখানে? না, মদে মানে ড্যান্স ট্যান্স করার কি মেয়েরা। এরকম দোকান আরো আছে। কোনো বিশেষ উপলক্ষ নয়, এমন আসর নিয়মিতই বসে। পরের ঘটনাও প্রায় নিয়মিত। পুলিশও আসে কখনো কখনো। দেশের বিভিন্ন স্থানে এসব পল্লীর অবস্থান আছে। আমরা বেছে নিয়েছি ঢাকার খুব কাছের একটিকে। পল্লীগুলোর ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। তালাশ টিম সেখানে ঢুকেছে দৃশ্যমান ঘটনার পেছনের গল্প জানতে, কিন্তু সেটা যেহেতু সামাজিকভাবে নিষিদ্ধ একটা জায়গা, তাই তালাশ টিমের সদস্যদেরকেও সেখানে ভিন্ন পরিচয়েই যাতায়াত করতে হয়েছে। পদ্মাপাড়ের এই রেল স্টেশনের পূর্ব দিকের পাড়াটির ভিন্ন পরিচয় আছে। এদিকে সবাই ভিন্ন দৃষ্টিতেই তাকায়, কারণ এখানে বসবাসকারীদের পেশাও ভিন্ন রকম। শরীর তাদের উপার্জনের অবলম্বন, সেটাই পেশা। ইতিহাস দীর্ঘদিনের। এর শুরুটা হয়েছিল গোয়ালন্দ উপজেলারই কালারচরে। পরবর্তীকালে বিভিন্ন চাপে সরে আসে বর্তমান স্থানে, অর্থাৎ দৌলতদিয়ায়। এখানে 50-60টা ঘর ছিল। 50-60টা ঘরে থাকার পরে তারপরে মানুষ জনগণে এখানে দেখলো যে ভালো লাগতেছে না, এ জায়গা খারাপ লাগতেছে, দিয়ে সবাই মিলে উঠিয়ে দিল। এই পল্লীতে নিবন্ধিত কর্মী আছে 1700 জন। বাস্তব সংখ্যা প্রায় 5000। প্রায় 300টি বাড়ি আছে। অনেক অপ্রাপ্তবয়স্ক কর্মী আছে, কিন্তু তারা তালিকাভুক্ত নয়। ধারণা করা হয় তাদের সংখ্যাও প্রায় 1500। ইনি মর্জিনা বেগম, এই ভিন্ন পেশার মানুষদের কল্যাণের জন্য গঠিত মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক। মর্জিনা বেগমের জীবনও এই পল্লীর সাথে জড়িয়ে গেছে। সমস্যা হয়েছে, এখন সমস্যার কথা কি বলবো। কখনো কখনো গালিগালাজ, কখনো আমার অফিসে ঢেল, কখনো আমার স্টাফ গেট মেরে ফেলানোর হুমকি। ছোটোবেলায় আমার ছোটো বোন ছোটোবেলায় তার মুখে অ্যাসিড মারে। গোয়ালন্দরী প্রভাবশালী একজনের ছেলে, তারপরও সন্ত্রাসীদের হাতে রক্ষা পায়নি।
ওই দিনে দুপুরে 27টা কূপ দিছিল। এটা দৌলতদিয়ার ওই পল্লীর ইতিহাস। সেখানে জোর করে মানুষের বয়স বাড়ানো হয়, সেখানে মানুষগুলো প্রতিদিন পণ্যের মতো প্রদর্শিত হয়। সেই পণ্য থেকে লাভের হিসাব শেষ হয়ে গেলে তারা আর কোনো হিসাবের মধ্যেই পড়ে না। সেখানে শরীরের বয়স বেড়ে গেলে উপার্জনেরও আর কোনো নিশ্চয়তা থাকে না। রিনা মাত্র 8 বছর বয়স থেকে এখানে, কিন্তু রিনার বেড়ে উঠতে সময় লাগেনি, কারণ এখানে অপ্রাপ্ত বয়স্কদেরও বড় দেখানোর ওষুধ পাওয়া যায় সহজেই। তাই এখানে কার বয়স কত সঠিকভাবে ধারণা করা কঠিন। ওষুধ খাইলে চেহারা ভালো হয়, খিদা বাড়ে, আর খাদ্য খানা খাইলে চেহারা তো এমনি ভালো হয়, মোটা হয়, মানে মোটা হওয়ার ট্যাবলেট, গরুর ট্যাবলেট যাহাকে বলে। এসব ওষুধের রং কতদিন থাকে মানুষের শরীরে? এই যে এখন বয়সকালে বুঝতে পারতেছি। কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা মনে অনেক ধরনের সমস্যাই তো, চেহারা বদ হয়ে যাচ্ছে, তারপর আবার এমনি শারীরিক সমস্যা, লেবারে পানি ধরে গেছিল, 2-3 বার পানি বের করছি লেবার থেকে, তারপরে আবার এমনি হার্টের সমস্যা। এই পল্লীর আশেপাশে প্রায় অর্ধশত ওষুধের দোকান। হরমোন আর মোটা হওয়ার ওষুধের মূল ক্রেতা ওই পল্লীর বাসিন্দারাই। মোটা হওয়ার ওষুধ কি কি আছে, নাম 2-4টা বলতে পারবেন? মোটা হওয়ার ডেকাসন, বাইরের প্রোটেক্টিন, এগুলো খেলে কি মানে কত দিনে মোটা হবে? ডেকাসন নিয়ম আছে, নিয়ম 10-15 দিনের মধ্যে হয়ে যায়। 8 বছর থেকে শুরু, এখন 32। এক রিনার গল্পেই অনেকের গল্প স্পষ্ট হয়ে যায়। এখানে আমি ছোট থেকেই মনে করেন আমার একজন আইনে রাখি গেছিল, বিক্রি করে দিয়ে গেছিল। বিক্রি করে দিয়ে গেছিল। রাইখে যাওয়া মানে বিক্রি করা তো সমান কথাই। তখন আমার 8 বছর বয়স। রুবি বারেলি নামে একটা মহিলা ছিল, ওনার কাছে আমি মানুষ হয়েছি। রিনার চোখে মুখে বয়সের ছাপ যতটা স্পষ্ট, তার জীবনের হিসাবের অঙ্ক ততটাই ঝাপসা। এখানে থেকে অনেক কিছু পাইছি, আবার এখান থেকে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। এখন বর্তমানে তো আমার সময় খারাপ, কাজ তো করতে পারি না বাচ্চার কারণে, তারপর নিজের শারীরিক সমস্যা। একজনের বাড়িতে থাকলে সে তো টাকা কামাই করার জন্য বাড়িঘর তুলছে। এখানেই তার সংসারও হয়েছিল, স্বামী থাকেনি, 2 মেয়ে আছে, আরেক সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি। ওর বাবাকে খোঁজে না? বলে আমার বাবা কোথায়, আমার বাবার দেশ কি, আমার বাবার নাম কি বলে। আপনি বলতে পারেন ওকে? বলতে পারি, কিন্তু বাবাকে তো আর দিতে পারি না। পূর্ণিমা সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে প্রায় 2 বছর আগে বাড়ি ছাড়ে। তারপরের ঘটনা সিনেমার গল্প। চলো একা একা করে নিলাম বাসাতে। ওই ওর বাসায় 2 দিন ছিলাম। কোন জায়গায় সেটা? আমি চিনি না তো। যে সর্দারনি তাকে কিনেছিল সে পল্লী ছেড়ে গেছে, কিন্তু পূর্ণিমা পারেনি। যদি এরকম হয় যে তোমার বাবা মা তোমাকে ফিরিয়ে নিতে আসতো, যাবার সাথে? এখানে এমন হাজারো পূর্ণিমা আছে যাদের জীবনের শেষ পরিণতিও এই পল্লীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আইন আছে, সেই আইনে বলা আছে অপ্রাপ্তবয়স্ক কাউকে এই পেশায় নিয়োজিত করলে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। রিনার বয়স 8 বছর থেকে 32 বছর হয়ে গেল, কিন্তু কেউ তো ধরতে পারলো না। আগেই বলেছি এটা একটা নিষিদ্ধ জগৎ। এখানে এক একটি ভিন্ন ভিন্ন মানুষের জীবন ফাঁদে পড়ে অতল গহ্বরে হারিয়ে গেলেও হয়তো কারো কিছু যায় আসে না। পার্টি চলছে, কিটি পার্টি। এই পল্লীর একটা ভিন্ন ধরনের আসর এই কিটি পার্টি। এই পার্টিতেই পরিচয় হয় স্থানীয় এক প্রভাবশালীর আত্মীয় শামীম ওরফে ট্রলার শামীমের সাথে। ট্রলার শামীম এখানে নিয়মিত। তালাশ টিমকে একটা নতুন ধারণা দিল সে। মানে বকরি বলতে কি? বকরি অদ্ভুত নাম। এই বিশেষ শ্রেণীর মেয়েদের সন্ধানে নামলো তালাশ টিম। একটা গলিতে কয়েকজনের দিকে নজর গেল, আরেকজন আবার তাদের পাহারা দিচ্ছে।
কিছুক্ষণ পর কিছু একটা টের পেল মনে হয়। এরা যাদেরকে বকরি বলছে তেমন একজনকে পাওয়া গেল, সুফিয়া। তারপর তুমি জানতে পারার পরে কি করছো? পরে দেখতেছি যাই কোনো যেতে দেয় না, সবাই পিটাইছে, জিজ্ঞেসে পিটাও বলতেছে না, ওর যত কান্দে কান্দে কোনো কিছু হয় না। ওর কোথাও যেতেছে আমার সাথে সামনে যেতাম, ওর সময় মাসে আসতে যেতে এমনি চাইছি, পাঁচতলা এমনি চাইছি, বলে মনে আমার কয় চাকরি করো, ঠিক আছে? আমার কাছে আমার বোনটেন আছে, ঠিক আছে, চাকরি করতে শুনে তোমার আমি বিশ্বাস করি, বিশ্বাস করবো না তো এরকম বিশ্বাস করি, কেউ জানে না, ভাই বোন কেউ জানে না। এবার ওই পাহারাদারের সাথে কথা হলো। লাল মিয়া কমান্ডার এবার তো কোনো বলতে পারছি মানে এই জায়গার বিচার করে আর বিচার কাজ করে কে লাল মিয়া ভাই তুমি একটা কমান্ডার। তার মানে লাল মিয়াদের ব্যবসার উপকরণেরা। এবার লাল মিয়ার সন্ধানে তালাশ টিম। লাল মিয়াকে পেতে অবশ্য খুব বেশি সমস্যা হলো না। এখানে মেয়েদেরকে বিক্রি করা হয় কিংবা আটকে রাখা হয়, এখন কি এই ধরনের সমস্যাগুলি আছে? না, এই ধরনের কোনো সমস্যা। মানুষকে কতটা অশ্রদ্ধা করলে বকরি বলে ডাকা যায়? এসব পল্লীর বাড়িওয়ালারা কোনো একজনকে কিনতে যত টাকা খরচ করে, প্রয়োজনে সেই কেনা মানুষের দীর্ঘ জীবনের বিনিময়ে হলেও তার বিনিয়োগ সুদ সহ উসুল করে নেয়। লাল মিয়ারা এত কিছু ভাবে না, লাভের ব্যবসায় মানুষই তাদের পণ্য। আইনগতভাবে এটা স্বেচ্ছায় বেছে নেওয়া পেশা, আর এটা যে স্বেচ্ছায় বেছে নেওয়া হয়েছে তার প্রমাণ হলফনামা। অর্থাৎ এই পেশায় যারা আছে কাগজে কলমে তাদের নিজের ইচ্ছের কথা উল্লেখ থাকতে হয়। স্থানীয়রা এটাকে সার্টিফিকেট বলে। কিন্তু হলফনামার প্রক্রিয়া কি? এই প্রশ্নের উত্তর জানতে একটা হলফনামা করানোর সিদ্ধান্ত নিল তালাশ টিম। একজন আইনজীবী পাওয়া গেল যার কাছ থেকে এসব হলফনামা করানো যায়। দেখা হলো একটা খাবার হোটেলে, নাম আবুল কাশেম। একটা ছবি সংগ্রহ করে সেটা দিয়ে হলফনামা করার প্রস্তাব দেয়া হলো তাকে। কি করবে প্রশ্নটা আছে, ভিতরে নাম দেবেন, পারলেও করবো, আল্লাহ দিনে কেউ আল্লাহ না খাওয়াই রাখেন। মনে হচ্ছে কাজ হবে না এই আইনজীবীকে দিয়ে, কিন্তু কতক্ষণ হবে না। তালাশ টিমের কাছে তো তথ্য আছে যে এই আবুল কাশেম এসব কাজ করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নরম হলেন। লাইসেন্স করে দেবো, পাঠিয়ে দেবো। কয় টাকা নেবেন তুমি? কো আপনি কম, আপনার কম না, যেহেতু না পারলো সেইভাবে করা যায় না, তো সেইভাবে করে দেবো। তুমি কত দেবো তুমি মনে থাকো, আমি আর কিছুই করবো না। শেষ পর্যন্ত 2500 টাকায় একটা দফা রফা হলো। এই পেশার জন্য প্রয়োজনীয় হলফনামা বা লাইসেন্স ওই আইনজীবী করে দেবেন তাহলে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? কারণ যার জন্য এই হলফনামা বা লাইসেন্স করা হচ্ছে সে নিজেই তো উপস্থিত নেই। আবারও বলছি, আইন আছে, সেই আইনে বলা আছে এই পেশায় কাউকে বাধ্য করে নামানো হলে বা এই পেশার উদ্দেশ্যে কাউকে ক্রয় বিক্রয় করা হলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু সেই আইনের প্রয়োগটা হবে কিভাবে? যাদেরকে এই পেশায় বাধ্য করে নামানো হচ্ছে অথবা যাদেরকে ক্রয় বিক্রয় করা হচ্ছে তাদের তো অভিযোগ করার কোনো উপায় থাকে না শেষ পর্যন্ত। এই পল্লীতে যেসব মেয়ে থাকে তাদের এখানে আসার গল্প প্রায় একই রকম। কেউ প্রেমের ফাঁদে পড়ে, কেউ চাকরির প্রলোভনে পড়ে এই অন্ধকারে পা দিয়েছে। কারো কারো স্বামী আবার এসে বিক্রি করে দিয়ে গেছে। যারা নিয়ে আসে তারা সবাই দালাল। প্রথম কিছুদিন জোর করে আটকে রাখা হয়, তারপর একসময় তাদের নিজেদেরই যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। দালালেরও নাকি আত্মসম্মান আছে, তাই পুরো প্রক্রিয়া বলতে চায় কিন্তু পরিচয় প্রকাশ করবে না। ওই ঢাকা থেকে, ওই আপনার মাদার থেকে, গার্মেন্টস থেকে ওখানে লোক সেট করা আছে আমাদের। তারা খালা বানায়, সসি বানায়, মনে করেন যে পটাপটি নিয়ে এসে বেড়ানোর কত করে তখন এখানে বিক্রি করে দেওয়া হয়। টাইমে 50-60, এটা ঝামেলা হয় না আর কি। এই বিভিন্ন কাজ করার জন্য নিজেরা শিখে রাখতে হবে। ওদের অনেক মারধর করা হয়, এগুলো করে নিষিদ্ধ করে। তারপরে আপনার এদিকে গেট পুলিশের লোকজন আছে, এরা মনে করেন যে এদের সাহায্যে এরা ঢুকে যায়। তো এর কারণে কোনো প্রশাসন কোনো ঝামেলা করতে পারে না, সেটা বলতে পারবো না জড়িত কিনা। কিন্তু শুনেছি এখানে যা কিছু নিয়ন্ত্রণ করা হয় সব কিছু চেয়ারম্যানের মাধ্যমে নিয়ন্ত্রণ। এই প্রভাবশালীদের প্রভাবেরও আবার পালা বদল আছে।
এক আমলে একজন প্রভাবশালী তো অন্য আমলে আরেকজন, তারাই পরোক্ষ ছায়া দিয়ে রাখে, তারাই মানুষকে পণ্য বানানোর এই ব্যবসাকে নিরাপদ রাখে, কারণ লাভের অঙ্কটা তাদের জানা আছে। ট্রলার শামীমের কথা মনে আছে? ওই যে স্থানীয় এক প্রভাবশালীর আত্মীয় যাকে আপনারা বিরতির আগে দেখেছিলেন, সেদিন আরো কিছু কথা হয়েছিল তার সাথে। এখানকার যারা প্রভাবশালী তাদের মেন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, সেটা হয় মদের ব্যবসা করে, নাহলে গাঁজার ব্যবসা করে, নাহলে মেয়ের ব্যবসা করে, নাহলে হোটেল করে। এই পল্লী থেকে উপার্জনের টাকায় নাকি পুলিশও ভাগ বসায়। অবৈধ ব্যবসা করলে আপনি অবৈধ যখন ব্যবসা করবেন, আপনি যে কোনো লোক করুক, সে বাংলাদেশের প্রেসিডেন্ট ছাড়া যেই অবৈধ ব্যবসা করে পুলিশে কিন্তু টাকা দিতে হবে। এখানে প্রত্যেক দিন মিনিমাম 50,000 টাকা কালেকশন। আরো কেউ আছে নাকি এই মানুষের শরীর বিক্রির টাকায় ভাগ বসানোর জন্য? কিছুদিন আগে ধরে গুলি দিচ্ছে, তার পেটের মধ্যে গুলি একটা এই জায়গায় যাস না, যারা যারা দোয়ার দরকার বলে দিচ্ছে মোটামুটি। এখন তো আমরা আসার সময় মনে করেন যে 4 জন আসে, আসার সময় 150 টাকা দিয়েছি। এটা হচ্ছে একটা স্যার। নুরু চেয়ারম্যানের সাথে কথা হলো ফোনে। 2-3 জন বাড়িওয়ালার সাথে কথা বললাম, ঝামেলাগুলি যাতে না হয় এই জন্য নাকি আপনার লোকজনকে টাকা দেয়া লাগে, কিংবা সেই টাকা নাকি আপনাকেই দেয়া লাগে, এরকম অভিযোগ উঠছে। না ভাই, এটা সম্পূর্ণ আমার বিপক্ষের লোক হয়তো করতে পারে। আচ্ছা, আপনার নিজের কয়টা বাড়ি আছে? হ্যাঁ, ওই জায়গা তো আমার বাড়ি না, ওই একটা মেয়ের আমি ভালো জানি। হ্যাঁ, ওই মেয়েটার আমি বিয়ে করে বাইরে নিয়ে আসি, সেই মেয়েটা ছিল ওই বাড়ি। রশিদ শেখ, এই পল্লীতে তারও একটা বাড়ি আছে, তারও এই ব্যবসায়। 2 নম্বর ব্যবসা করতে গেলেই তার সমস্যা হবে। এলাকার নেতা যারা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরা পায়, কিন্তু টাকা তো বড় জায়গায় বন্ধ দিতে হয়। সে তো মনে করে যে আমলেকের এক নেতা, তারপরে চেয়ারম্যান, সে রাজবাড়ী জেলার ভিতরে এমপির ছোট ভাই। এবার দেখা যাক পুলিশ কি বলে। মানুষ কে কোন পেশা বেছে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই পেশাও যে কেউ চাইলে বেছে নিতে পারে, কিন্তু এক্ষেত্রে সেটা তার ইচ্ছের বিরুদ্ধে নয়, তার প্রমাণ থাকতে হবে। এই প্রসঙ্গেই হলফনামা বা লাইসেন্সের ব্যাপারটি সামনে চলে এসেছিল। তালাশ টিম সে পথেও হেঁটেছে। এবার দেখা যাক সেটার সর্বশেষ কি অবস্থা। অ্যাডভোকেট এম এ কাশেমের কথা মতো রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির তালাশ টিম। একজনের ছবি তাকে আগেই দেয়া হয়েছে, এবার পতিতাবৃত্তির হলফনামা বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তার নাম দেয়া হয়েছে তাসলিমা। আগের ছবিতে সমস্যা থাকায় নতুন করে আরো 2 কপি ছবি লাগবে। তাসলিমাকে ছাড়াই আঙ্গুলের ছাপও পড়ল স্ট্যাম্পের উপর। বাকি প্রক্রিয়াও এগিয়ে চলল দ্রুত। আধা ঘন্টা পর অ্যাডভোকেটের অন্য এক সহযোগী নোটারি পাবলিকের টেবিলে গিয়ে সব শেষ প্রক্রিয়া সম্পন্ন করলেন। এরপর অ্যাডভোকেট কাশেম হলফনামা বা সার্টিফিকেট তুলে দিলেন তালাশ টিমের এক সদস্যের হাতে। তারপর টাকা নিয়ে নিন। আপনি টাকা না, সেটার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে ভিডিও আছে। আপনি সত্য স্বীকার করেন, হয়ে যাবে। আমি সই করিনি। হ্যাঁ, আপনি সই না করেন, কিন্তু কন্ট্রাক্ট তো আপনি নিচ্ছেন, মানে এভাবে বানিয়ে দিচ্ছেন। না, আমি বানাইনি ওটা। হ্যাঁ, এরকম কয়টা বানিয়েছেন আপনি? আমি বানাইনি, একটাও বানাইনি। একটাও বানাইনি না। এই পেশা সম্পর্কে একটা শক্ত মতামত আছে, আর তা হলো সমাজে যদি তাদের প্রয়োজন নাই থাকতো তাহলে অনেক আগেই তারা হারিয়ে যেত। এই যুক্তিকেও এড়িয়ে যাওয়ার উপায় নেই, কিন্তু একটা বড় অংশকে যেভাবে এই পেশায় নামানো হচ্ছে তা একটা বড় অপরাধ। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।